সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আগে জেনে নেব শিরোনামগুলো, তারপর আলোচনা আসবো। প্রথমে জেনে নেব প্রথম আলো শিরোনাম করেছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সহ 6 জন খালাস, সাজা কমল 7 জনের। এবার ধবল ধোলাইয়ে চোখ বাংলাদেশের, দ্বিতীয় টি-20। তাবলিগের বিরুদ্ধে 4 প্রাণহানি, সংস্কারের সুপারিশ নিয়ে প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্যে ক্ষোভ। দৈনিক ইত্তেফাক। ইস্তেমা মাঠে সাদ ও জুবায়ের পন্থীদের সংঘর্ষ, নিহত 4। চতুর্থ কিস্তির 64 কোটি 50 লাখ ডলার ছাড়ে সম্মত IMF। সাদপন্থীদের ইস্তেমা করার সুযোগ নেই, মাওলানা মামুনুল হক। সমকাল। ইস্তেমার মাঠ দখল নিয়ে সংঘর্ষ, ঝরল 4 প্রাণ, বাবর সহ 6 জন খালাস, সাজা কমল পরশের। বাংলাদেশ প্রতিদিন। ইস্তেমা মাঠে সংঘর্ষে নিহত 4। নতুন 80,000 রোহিঙ্গা ঢুকেছে, প্রধান উপদেষ্টা। সাংবিধানিক শাসনের প্রহরী সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি। যুগান্তর। বাবর সহ 6 জন খালাস, পরশের যাবজ্জীবন, 10 ট্রাক অস্ত্র মামলায় হাইকোর্টের রায়। টঙ্গী ইস্তেমা মাঠে সংঘর্ষে নিহত 3, আহত শতাধিক। হত্যাকারীদের ছাড় দেওয়া হবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা। বণিক বার্তা। পদ্মা সেতুর চেয়ে 32% কম খরচে দ্বিতীয় পদ্মা সেতু বা টানেল নির্মাণ সম্ভব, জাইকার সমীক্ষা। সর্বোচ্চ ঋণ মোচনের অর্থবছর 2024-25। দ্য ডেইলি স্টার। Admin getting even heavier at the top. 4 killed in clash over control of Istema ground. আমরা শিরোনামগুলো জেনে নিলাম। আজকের বেশ পত্রিকাতে সবগুলোতেই দেখা যাচ্ছে একটাই শিরোনাম বড় করে হেডলাইন করেছে, ইস্তেমার মাঠ দখল নিয়ে সংঘর্ষ, 4 জন প্রাণ গেছে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? একটা বিষয় হচ্ছে, যখন থেকে ইস্তেমার গত 9 বছর ধরেই আমরা দেখছিলাম, 9-10 বছর ধরে দেখছি যে ইস্তেমার যখনই আসে বা তার আশপাশের সময়টাতে বাংলাদেশে এক ধরনের অস্থিরতা। মূল কারণটা হচ্ছে যে 2 গ্রুপ আসলে ইস্তেমার সঙ্গে সংশ্লিষ্ট, সাদপন্থী গ্রুপ এবং জুবায়েরপন্থী গ্রুপ, তাদের আধিপত্য কিংবা তাদের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এক ধরনের সংঘাত, সহিংসতা এবং এই ঘটনাগুলো আমরা দেখে আসছি বেশ কয়েক বছর ধরেই। যেটা এতদিন ধরে সংঘাতের শঙ্কা ছিল, সেটি এখন স্পষ্ট রূপ নিয়েছে। আমরা গতকালকে দেখলাম যে 4 জনের প্রাণ গেল এবং সেই সংঘাত এখন রক্ত ঝরার মতো পরিস্থিতিতে চলে এসেছে এবং এই 9 বছর ধরেই ধীরে ধীরে করে সেইটা এখন এই ধরনের একটা পরিস্থিতি গিয়ে দাঁড়ালো। মূল ইস্যু আসলে নেপথ্যের যে কারণ, সেটা হচ্ছে, এক তো বলছিলাম যে তাদের আধিপত্যকে কেন্দ্র করে এবং শুধুমাত্র এরা যে এই ইস্তেমা কেন্দ্রিক আধিপত্য সেটাও না, এর বাইরেও হয়তো তাদের যে শুরা হয়, একটি শুরা সভা, সেই সভাতেও তারা তাদের আধিপত্যকে এখানে স্পষ্ট হচ্ছে দিন দিন, যে কারণে এই ইস্তেমাটাকেই তারা বড়োভাবে এখানে চলে আসছে এবং বাংলাদেশে এটা নিয়ে বেশ উদ্বেগ। এখন ইস্তেমা হওয়া মানে এখন বাংলাদেশের জন্য এক ধরনের উদ্বেগ, যেখানে স্পষ্ট হয় যে 2 পক্ষ কী অবস্থান নেয়, কোন ধরনের অবস্থান তারা যেতে চাচ্ছে। এখন যেটা হচ্ছে, 2 ভাগে ইস্তেমা হচ্ছে, সেটা কিন্তু একসময় ছিল না, অর্থাৎ শান্তিপূর্ণভাবেই ইস্তেমাটা একসময় হচ্ছিল, এখন 2টা ভাগ হয়ে গেছে। সেই 2 ভাগ করার কারণটা ছিল যেন তারা 2 জন 2 ভাগে করে এবং সেইটা সংঘাত এড়ানোর জন্য। এখন সেই 2 ভাগ করার পরেও কিন্তু সংঘাতটাকে আর এড়ানো যাচ্ছে না। এখন এক পক্ষ স্পষ্ট বা অন্য পক্ষ স্পষ্ট করে বলছে যে এখানে ওই পক্ষ, সাদপন্থীরা বলছে যে জুবায়েরপন্থীরা এখানে ইস্তেমায় আসতেই পারবে না, জুবায়েরপন্থীরা বলছে যে না, তারাও আসতেই দেবে না। অর্থাৎ এই 2 পক্ষ এখন আলাদা করে ইস্তেমা করার ঘোষণার পরেও তারা এখন আর এক জায়গায় থাকতে পারছে না, যে কারণে তাদের এই সংঘাত এখন বাংলাদেশের জন্য এক ধরনের বোঝায় পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষ এখন আতঙ্কে থাকছে যে ইস্তেমা আসলেই বাংলাদেশে কী ধরনের
শঙ্কা তৈরি হয়, বাংলাদেশ কতটা রক্তাক্ত হয়ে ওঠে, যেটা গতকালকে দেখছিলাম। রক্তাক্ত হয়ে ওঠার বিষয়টা আগে হয়তো এতটা আসেনি, গতকালকের ঘটনার পরে সেটা এখন মানুষ ভাবছে যে এরকম হলে বাংলাদেশ কিভাবে এই জায়গাটাকে কিভাবে তারা নিঃসংকোচে থাকতে পারবে। কারণ এই যেখানে ইসলাম প্রচার করা হচ্ছে শান্তির বার্তা নিয়ে, সেখানে সেই ইসলাম প্রচার করা বা ধর্ম প্রচারের দুটি যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার যাদের বলা হচ্ছিল এতদিন পর্যন্ত, যে তাবলিগ জামাত, তারা ইসলাম প্রচারে বেশ ভালোভাবেই এগিয়ে থাকে এবং মানুষ এক সময় তাদেরকে এই ইসলাম প্রচারের বিষয়টাকে মন থেকে ধারণও করতো, আস্থা রাখতো। সেই আস্থার জায়গাটা এত ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। কারণ যে শান্তির ধর্ম প্রচারের মধ্যে দিয়ে যদি এই ধরনের প্রাণহানি হয়, এই ধরনের শঙ্কা তৈরি হয়, রক্তাক্ত হতে হচ্ছে, তখন সেই শান্তির ধর্মটাকে কিভাবে তারা দেখবে? সেই জায়গাটাতে বাংলাদেশি মানুষ চায় তারা অন্ততপক্ষে এই ইসলাম ধর্মের প্রচারকে কেন্দ্র করে এই ধরনের সংঘাত সহিংসতার পথ তারা দেখতে চায় না। এবং সেটাও এই আলেম সমাজকে বুঝতে হবে যে এটি একটি ইসলাম ধর্ম, শান্তির ধর্মের প্রচারের ক্ষেত্রে এই ধরনের সংঘাত মানুষ ভালোভাবে নেবে না, নেয় না। সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই আরও বেশি ধৈর্যশীল, সহনশীল হয়ে একটি, যাতে করে মানুষ তাদের এই যে এত দীর্ঘদিনের যে এক ধরনের কালচার, সংস্কৃতি চলে আসছে এই ধর্ম প্রচারের ক্ষেত্রে, সেটা যেন তারা সহনশীল হয়, সেটাই মানুষের কাম্য আসলে। এবং গত রাতে আমরা যেটা দেখতে পেলাম যে গভীর রাতে হঠাৎ এই যে একটা দুই পক্ষের তুমুল সংঘর্ষ, যেখানে 4 জনের প্রাণ গেছে। হ্যাঁ, এই ধরনের সংঘর্ষ যেটা বলছিলাম আসলে পূর্ব পরিকল্পিত ছিল নাকি? না, এটা পূর্ব পরিকল্পিত বলতে কি, এখানে তো ধরেন আপনি যেটা বলছিলাম আমি শুরুতে, যে 9 বছর ধরেই কিন্তু তাদের ভিতরে এক ধরনের রেষারেষি জেদ চলে আসছে। সেটা এখন খুব বায়াসড আকারে প্রকাশ পাচ্ছে, যেটা আগে এতটা প্রকাশ তারা পায়নি, কিংবা এখন হয়তো অন্য কোনো মুভমেন্টে তারা চলে গেছে, এখন নিয়ন্ত্রণহীন অবস্থায় চলে গেছে। এই দুজনের অবস্থানটাই এখন অনেকটা নিয়ন্ত্রণহীন। কেউ কাউকে থামানোর জন্য আসলে কেউ কারোর প্রতি শ্রদ্ধা, সহনশীলতা দেখাচ্ছে না। এই জায়গাটাতে আমাদের বাংলাদেশের উচিত, বিশেষ সরকারের উচিত, তাদেরকে বসে, যদিও গতকালকে তারা বসেছে, কথা বলেছে, কিন্তু এই ধরনের সংঘাত যেন বার্তা দিতে হবে যে এই ধরনের সংঘাত সহ্য করা হবে না। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা কালকে বলেছেন যে যারা খুনি তাদেরকে ওইখানে যেতে দেওয়া হবে না, এরকম স্পষ্ট বার্তা থাকতে হবে এবং সেটা বার্তাটাকে স্ট্রংলি বোঝানোর জন্য পদক্ষেপ নিতে হবে। এবং আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু আছে, যেটা রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রস্তাবে সমর্থন দেবে মালয়েশিয়া। ডক্টর ইউনূস একটা কথা বলেছেন। হ্যাঁ, আমাদের এই রোহিঙ্গা ইস্যুটা তো সেটা তো দীর্ঘদিনের যে থাকা এক ধরনের সংকট। সেই সংকটটা বিভিন্ন সময় আমাদের বিভিন্নভাবে সামনে এসেছে এবং গতকালকে ওই বৈঠকে মালয়েশিয়ার একজন মন্ত্রী, শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রী, তার সঙ্গে বৈঠকে তিনি একটা নতুন তথ্য দিয়েছেন যে নতুন করে 80,000 রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। দেখুন, রোহিঙ্গার বোঝায় কিন্তু বাংলাদেশ ইতিমধ্যেই এক ধরনের সংকটের মধ্যে আছে। সেটা বিভিন্ন সরকার, আওয়ামী লীগ সরকার থেকে বলি না কেন, এবং এই অন্তর্বর্তী সরকারও বারবার বলেছে যে রোহিঙ্গা সংকটটা বাংলাদেশের জন্য বেশ বড় একটা চ্যালেঞ্জিং। সেই সংকট আমরা দেখেছি যে এর আগে রোহিঙ্গার ঢল ছিল, এখন আবার তিনি বলছেন, প্রধান উপদেষ্টা বললেন যে 80,000 নতুন রোহিঙ্গা ঢুকেছে। এই সংকটে আরেকটা জিনিস হতে পারে, আরাকান আর্মি যখন রাখাইনের যে বড় একটি অঞ্চল দখল করে নিয়েছে এবং সেখানে বাংলাদেশ সীমান্তে তাদের অবস্থানও নিয়ে নিয়েছে, এইটার কারণে রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের যে সমস্যায় পড়তে হতে পারে, এখন প্রত্যাবাসনের ক্ষেত্রে কার সঙ্গে কনসার্ন হবে, সেই কনসার্ন জায়গাটাতে হয়তো বাংলাদেশ এখন একটু বিপদে পড়ে যাবে। কারণ হচ্ছে যেহেতু এখন রাখাইনের পুরো স্টেটের দখলের আছে আরাকান আর্মি, তো টকিং পার্সন হিসেবে কাকে নির্দিষ্ট করবে বাংলাদেশ, সেটি একটা বড় সমস্যা। এবং আন্তর্জাতিক সম্প্রদায় থেকে যুক্তরাষ্ট্র বলছে যে রোহিঙ্গা নিয়ে কাজ করবে, মালয়েশিয়া গতকালকে আন্তর্জাতিক যে সংস্থাগুলোর প্রস্তাবে সমর্থন দেবে সেটাই বলছে মালয়েশিয়া। আন্তর্জাতিক বিশ্ব কিন্তু বাংলাদেশকে এটা বলেই আসছে যে না, বাংলাদেশের রোহিঙ্গা সংকট সমাধানে তারা পাশে আছে, তারা চেষ্টা করবে। তো সেই চেষ্টা আমরা দেখে আসছি প্রায় 5 থেকে 6 বছর বা তার বেশি সময় ধরে, কিন্তু কার্যত কি সমাধান কিছু হলো? কার্যত কোনো সমাধান হলো না। সেই সমাধানের দিকেই এখন বাংলাদেশ তাকিয়ে আছে আসলে। জি, নাসির, আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ।